নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের এই আমার দেশ যে পত্রিকার যিনি সম্পাদক আছেন মাহমুদুর রহমান একজন ঘোষিত অত্যন্ত তীব্র ভারত বিদ্বেষী এবং তার খিলাফতের দিকেও বেশ কিছুটা আকর্ষণ তার রয়েছে, যদিও তিনি ওইরকম তার চেহারা দেখে আপনি বুঝতে পারেন, কিন্তু ভেতরে ভেতরে তার বিদ্বেষ মারাত্মক। তার একটা কথা খুব এখন বাংলাদেশে হয়েছে যে ভারত কখনো ঐতিহাসিকভাবে যে শিক্ষা, সেই শিক্ষা ভারত কখনোই নেবে না। এটা এই হচ্ছে তার কোন ইতিহাসের শিক্ষা কথা তিনি বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশে প্রায়শই যে ভারত তার নিজের স্বার্থে সেটাকে স্বাধীনতা দিয়েছিল বাংলাদেশকে, এই তো মূলত বলতে চান। এই স্বার্থটা কি, এই স্বার্থটা কিন্তু খুব ক্ল্যারিফাই করে না, কিন্তু তথ্য যত দিন যাবে এমনভাবে আমরা হাজির করব যে স্বার্থটা কার বেশি ছিল। এই যেমন আসিফ মনির, পাকিস্তানের যিনি সেনাপ্রধান, তিনি বলছেন যে দ্বিজাতি তত্ত্বটাকে তিনি নতুনভাবে উস্কে দিয়েছেন, যে পাকিস্তানের যারা প্রজন্ম, আজকের প্রজন্ম, তাদের ভুলে যাওয়া উচিত নয় যে কিভাবে দুটো আলাদা জাতি, অর্থাৎ হিন্দু মুসলমান আলাদা জাতি, সে জাতিটি মানে তৈরি হয়েছে এবং তারা কখনোই ভারতীয় সংস্কৃতি, কৃষ্টি, তাদের সাথে সহাবস্থান করা সম্ভব নয়। তাই পাকিস্তান গঠনটাকে অত্যন্ত তাদের মধ্যে একটা পবিত্র ধারণা রেখে সেই অনুভূতি যেন পরের পর প্রজন্মে সঞ্চারিত হয়। আসিফ মনিরের এই কথাটাই কি ঘুরিয়ে হচ্ছে বাংলাদেশের আজ মনের কথা, যে সেদিনের পূর্ব পাকিস্তান তারা কোনোভাবেই ভারতের সাথে বা পশ্চিমবঙ্গের ইভেন বা হচ্ছে অন্য ধর্মাবলম্বীর সাথে একসাথে থাকা সম্ভব নয়। এটি বেসিক্যালি দুটি জাতি, হিন্দু মুসলমান বলে দুটো দ্বিজাতি তত্ত্ব। কিন্তু দ্বিজাতি তত্ত্বের এই ব্যাপারটা যখনই বাংলাদেশে যখন আসে তখন পুরো ব্যাপারটা উড়ে যায় রাজনৈতিক নানা রকম পর্যায়ে। আওয়ামী লীগ বা বিএনপি কোথাও একটা প্রশ্নে ভূ রাজনৈতিক যে বাস্তবতা তাকে অস্বীকার করার উপায় থাকে না। 5ই আগস্টের আগে যে বৈপ্লবিক কথা বা 5ই আগস্ট 3 মাস ধরে যে বৈপ্লবিক নানা রকম চিন্তা চেতনা, গা গরম করা বক্তব্য আজকে কি অব্যাহত আছে? আজ পুরোটাই কৌশল, নানা রকম হচ্ছে দিক পরিবর্তন করছে। ডক্টর ইউনূস গভীর জলের মাছ, তিনি জানেন কখনো খলিলুর রহমানকে দিয়ে তিনি বেশ খেলিয়ে দিতে পারছেন, কখনো তার ইয়েতে এগিয়ে আসছেন মাহমুদুর রহমানের মতো ইসলামিক যারা স্কলার, তারা এইভাবে কিন্তু তার শাসন ক্ষমতাকে তিনি দীর্ঘায়িত করতে চাইছেন এবং একটা এমন পরিস্থিতি তৈরি করছেন। তার অনেকগুলো অর্গানাইজেশনসকে তিনি সামনে নিয়েছেন, তারা প্রত্যেকেই ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাইছেন যে আগে সংস্কার, তারপর ভোট। কি সংস্কার? সে সংস্কার অনন্তকাল ধরে সংস্কার চলবে, এটাই তো সবাই জানে। সংস্কার কখনো থেমে থাকে না, কিন্তু ভোট তার তো একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে, কিন্তু কে শোনে কার কথা? তাই বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে এই যে বিভিন্ন জঙ্গি সন্ত্রাসীরা মুক্ত হবার পর অনেকেই ভাবছিলেন যে কিভাবে তারা কাজে লাগবেন বা লাগানো হবে। যেমন অনেকে আছে খুন, জখম, রাহাজানি, সম্পত্তি লুট, এই সমস্ত যেমন অব্যাহত রয়েছে ধারাবাহিকভাবে, আর সেটাকে সীমান্ত পেরিয়ে নিয়ে আসা যায় কিভাবে। মুর্শিদাবাদের ঘটনায় সরাসরি গতকাল বলেছিলাম যে আনসারুল্লাহ বাংলা টিম, এবিটি, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে এবং এটা প্রায় প্রমাণিত যে আনসারুল্লাহ বাংলা টিমের একটা সক্রিয় উপস্থিতি সেখানে কাজ করেছে। গতকাল যেটা বলেছিলাম, আজ বিস্তারিতভাবে একটা প্রতিবেদন আপনাদের কাছে পেশ করব প্রথমে, তারপর আসব মূল আলোচনায়। গত 12ই এপ্রিল ওয়াকফ ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে পরিবেশ। হিংসা ছড়ায় জঙ্গিপুরের শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো অঞ্চলে। আতঙ্কে ভিটে মাটি ছেড়ে কাউকে আশ্রয় নিতে হয় ভিন জেলা মালদায়, কারো ঠাঁই হয় ভিন রাজ্য ঝাড়খণ্ডে।
মুর্শিদাবাদে হিংসার ঘটনায় 3 জনের মৃত্যু হয়। ওয়াকফ আইন নিয়ে মুর্শিদাবাদ ও মালদায় হিংসার পিছনে কি বাংলাদেশের জঙ্গি সংগঠনের কোনো হাত রয়েছে? এই প্রশ্নটা উঠছে কারণ হিংসার প্রাথমিক তদন্তের পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয় এই হিংসায় বাংলাদেশের কট্টরপন্থীদের যোগ রয়েছে। বলা হয় বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনুপ্রবেশকারীদের ওপর নজর রাখতে অক্ষম। কিন্তু এত অশান্তির মূলে কে রয়েছে? বাংলাদেশ যোগের কথা আগেই স্পষ্ট করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। কারণ মুর্শিদাবাদ ও মালদার সীমান্ত বাংলাদেশ ঘেঁষা। 2011 জনগণনার রিপোর্ট অনুযায়ী সেখানে বসবাসকারীদের 66% মুসলিম। এর মাঝে ওয়াকফ আইন পাস হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আজ পরে বাংলায় মুর্শিদাবাদে বেছে বেছে জ্বালিয়ে দেওয়া হয় হিন্দুদের ঘর বাড়ি দোকান সম্পত্তি, যার জেরে ঘর ছাড়া হয় প্রায় 1000 পরিবার। সম্প্রতি এই সব ঘটনার ঘন ঘটায় জাগার দিয়ে ওঠে বিতর্ক। গোয়েন্দাদের সন্দেহের তালিকায় প্রথমেই যার নাম উঠে আসে তা হলো এবিটি বা বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের। একে আনসার আল ইসলাম বা আনসার বাংলাও বলা হয়ে থাকে। কিন্তু হঠাৎ আনসারুল্লাহ বাংলা টিমের নাম উঠে এলো কেন? এই সংগঠনের পিছনে থাকা কালো ইতিহাস শুনলে চমকে যাবেন আপনিও। একে একে জুড়ে যাবে এপার বাংলার হিংসার সঙ্গে ওপার বাংলার হিংসায় যুক্ত থাকার অভিযোগ। বাংলাদেশে ব্লগারদের হত্যাকাণ্ড থেকে ব্যাংক লুট সবেতেই হাত রয়েছে এই এবিটির। এই জঙ্গি সংগঠনের প্রধান জসিমউদ্দিন রহমানি। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় জেলবন্দি জসিমউদ্দিন রহমানিকে পেরোলে জামিন দেওয়া হয়। এই জেল মুক্ত জসিমউদ্দিন রহমানি হলো এবিটির প্রধান। 2013 ফেব্রুয়ারিতে ব্লগার রাজীব হায়দারকে বাড়ির সামনে খুন করা হয়েছিল। 2022 সালে লস্কর ভারতের ওপর হামলার জন্য যখন বাংলাদেশে বেস তৈরি করতে শুরু করেছিল তখনই আনসারুল্লাহর সঙ্গে লস্করের সম্পর্ক গাঢ় হয়ে যায়। দুই জঙ্গি সংগঠন হাত মিলিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে টার্গেট করে। 2022 সালে ইন্টেলিজেন্স এজেন্সিগুলির কাছে খবর যায় এবিটির 100 জন সদস্য ত্রিপুরায় অনুপ্রবেশের ছক কষছে। সঙ্গে সঙ্গেই অসম পুলিশ ও বেঙ্গল পুলিশের এসটিএফ এবিটির জঙ্গিদের গ্রেফতার করে। সেই সময় অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন এবিটির জেহাদিরা বাঁচার জন্য রেগুলার কমিউনিকেশন টুলের বদলে এনক্রিপ্টেড ডিভাইস ব্যবহার করছে। এরই মাঝে উত্তপ্ত বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল। 2024-এ তিনি প্রাণে বাঁচতে ভারতে পালিয়ে যান। হাসিনার সরকার ভিত হারায়। বাংলাদেশে তৈরি হয় কেয়ারটেকার সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন মোহাম্মদ ইউনূস। হাসিনা সরকার পড়ে যাবার পর মেঘালয় ঘেঁষা বাংলাদেশের সীমান্ত এলাকার কাছে শেরপুরে 6ই আগস্ট হাই সিকিউরিটি জেলে হামলা করে সন্ত্রাসবাদীদের ছাড়িয়ে দেওয়া হয়েছিল। পালাতে সক্ষম 500 কয়েদির মধ্যে একজন ছিল ইকরামুল হক ওরফে আবু তালহা, যিনি আবার আনসারুল্লাহ বাংলা টিমের ইন্ডিয়া অপারেশনের প্রধান। 2023 সালে ঢাকা থেকে এই আবু তালহাকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি বেশ কয়েক বছরে উত্তর পূর্ব রাজ্য থেকে এবিটির 60 জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 30 জন বাংলাদেশের। বাংলাদেশে যেভাবে কট্টরপন্থী বা প্রো জামাত ও প্রো পাকিস্তান বিষয়টি সক্রিয় হয়ে উঠছে তাতে ভারতের চিন্তা বাড়ছে। এর ফলে ইউনূস সরকারের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এদিকে বাংলায় হিংসা নিয়ে বিএসএফকে দোষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দোষেছেন কেন্দ্রের মোদী সরকারকেও। কারণ সীমান্তে নজরদারি রাখার অধিকার দেওয়া হয়নি রাজ্য সরকারকে। কালকে আমি একটা এনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলছে এরকম করেই ওরা দেয় টাকা। আমি দোষ দিচ্ছি না, इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है, क्यों बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं, ये अधिकार हमारे पास नहीं है। এই আবহে উঠে এলো আনসারুল্লাহর নাম।
বাংলাদেশে চাঁপাই নবাবগঞ্জ জেলা থেকে নদী পথে এপারে এসেই গোলমাল পাকাচ্ছে আনসারুল্লাহ। মালদা এবং মুর্শিদাবাদ পাশাপাশি এই দুই জেলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনায় এমনই অনুমান গোয়েন্দাদের। ঘটনার পর্যালোচনা করে অনেক তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা। তাদের ধারণা, চাঁপাই নবাবগঞ্জ থেকে মৎস্যজীবীর বেশে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা নদী পথে মালদা ও মুর্শিদাবাদে ঢুকছে। সীমান্ত লাগোয়া কিছু জায়গায় 2-3 দিন ধরে তারা থাকছে এবং ডেরা বেঁধে হিংসার বীজ ছড়াচ্ছে। এই তথ্য সামনে আসতেই পুলিশ ও বিএসএফ বাড়তি সতর্কতা দিয়েছে। শুরু হয়েছে নদী পথে অতিরিক্ত নজরদারিও। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আপনারা দেখলেন আনসারুল্লাহ বাংলা টিম সম্পর্কে। বাংলাদেশের যারা রয়েছেন তারা জানেন এবিটি কি জিনিস, কিন্তু অনেকে এই রাজ্যে সে সম্পর্কে পরিচিত নয়। অত্যন্ত কুখ্যাত এবং এই সংগঠনটি তারা জঙ্গি কার্যকলাপের জন্য সিদ্ধহস্ত এবং অনেকটাই কিন্তু তারা সারফেস। পুরো ব্যাপারটার মধ্যে দিকে আগামী সময় এই যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে সম্পর্কের ক্ষেত্রে, ভারত একদিকে, বাংলাদেশ অন্যদিকে, পাকিস্তান, চীন এবং রাশিয়া, ওইদিকে হচ্ছে বার্মাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশকে মানে আগামী সময় দে আর ফোর্স টু গো ফর ওয়ার, এরকম সিচুয়েশনস তৈরি হয় কি না সে নিয়ে ইতিমধ্যেই আমরা আমাদের কিন্তু পর্ব বা এপিসোড তৈরি করেছি। এক এক করে আমরা আপনাদের কাছে খোলসা করতে থাকবো এইভাবে। এই বিষয় আজকেও যেটা রয়েছে অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। আরও অনেক তথ্য আছে আপনাদেরকে জানাবার। বাংলাদেশ সংক্রান্ত তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা বর্ডার পেরিয়ে যে জায়গায় আসছে এবং কী সমস্যা তৈরি করছে সেটাও আপনাদেরকে আমরা জানাতে থাকছি। রয়েছেন স্টুডিওতে রাজনৈতিক বিশ্লেষক রতন হাতি, তাকে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত দীর্ঘদিনের এই বাংলা তথা ভারতের রাজনীতিকে গভীরভাবে খুব কাছ থেকে দেখেছেন এবং বহুবার বাংলাদেশে তার যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। সেটা এই পর্বে বিগত 7 মাস ধরে বিভিন্ন বিষয় তার কাছ থেকে আমরা জানতে পেরেছি। রয়েছেন আদিত্য দাস, অধ্যাপনা করেন, অধ্যাপক এবং হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক হিসাবেও তিনি রয়েছেন, যদিও তার একটা অন্য পরিচয় রয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একসময় তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে তিনি ছিলেন, কিন্তু তার একটা নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি বিশ্লেষণ দেবেন। এবং রয়েছেন বাংলাদেশ বিষয়ে অত্যন্তভাবে সাবলীল বিশেষজ্ঞ এবং মুক্তিযোদ্ধা ফ্যামিলি একটা সময় এবং এখন উত্তরবঙ্গ থেকে যোগ দিচ্ছেন দীপ্তিমান সেনগুপ্ত। দীপ্তিমান বাবু, স্বাগত জানিয়ে শুরু করছি। অনেক রকম খবর আছে, তবে যে সাম্প্রতিক খবরটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেকগুলো যদি আপনার মুখ তৈরি হয় অক্টোপাসের মতো, 8খানা এরকম থাকে বা পাখনা থাকে, তাহলে গ্রিপ করতে সুবিধা হয় এবং সেটা ছাড়িয়ে যাওয়া অনেকটাই অসুবিধা। ধরুন ডক্টর ইউনূসের এরকম একটা রয়েছে, সেনাবাহিনীর মধ্যে একটা ডিভিশন রয়েছে, জামাতকে অনেকটা তিনি নিয়ে আসতে পেরেছেন, নাগরিক ঐক্য তার মধ্যে থেকে 2জন মন্ত্রিসভায় রয়েছে, তার সঙ্গে 3জন বেরিয়ে গেছেন, 1জন বেরিয়ে গেছেন, নাহিদ ইসলাম, তারা একটা তার হয়ে প্রক্সি দিচ্ছেন। এবিটি নানা রকম মানে ইয়ে দিয়ে এক একভাবে একটা জাল বেছানো তৈরি হয়েছে। এই যে খেলাটা চলছে, এই খেলার একটা প্রত্যেকটা ধাপে ধাপে রয়েছে বিভিন্ন রহস্য, বিভিন্ন রকম সংঘাতের চিত্র। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে যে একটা না এবিটি সম্পর্কে আমরা দেখালাম, আরেকটি হচ্ছে হিজবুত তাহরির। শোনা যাচ্ছে বাংলাদেশে সেনাবাহিনীর ওপর নাকি হিজবুত তাহরিরও একটা কন্ট্রোল তৈরি করেছে, এরকম কোনো সংবাদ আপনার কাছে রয়েছে? প্রথম কথা হচ্ছে আমি আগের দিন থেকেই বলছি যে বাংলাদেশের সেনাবাহিনী সরাসরিভাবে মোটামুটি 3টে ভাগে বিভক্ত। একটা হচ্ছে আওয়ামী লীগ পন্থী, একটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী, আরেকটা হচ্ছে সেনা প্রধানের পন্থী। এখন এই মাঝখানের ব্যালান্সিং যে জায়গাটা সেটা হচ্ছে স্বয়ং সেনাপ্রধান নিজে। এবার বাংলাদেশের গোটা প্রশাসনিক ক্ষেত্রটাই ভাগ হয়ে গেছে প্যারালালি 2টো ভাগে। একটা হচ্ছে সেনাপ্রধানের অংশ,
একটা হচ্ছে ইউনুসের অংশ। কিন্তু আপনি যে অঙ্কগুলো বললেন যে হিজবুত তাহরির এসছে, এবিটি এসছে ইত্যাদি যারা এসছে, এদের আলটিমেটলি 100 গ্রাম আটা দিয়ে যদি আপনি রুটি তৈরি করেন, হয়তো 10টা রুটি তৈরি করতে পারবেন, কিন্তু মোট রুটির পরিমাণটা 100 গ্রামই হবে। বাংলাদেশের যে স্বাভাবিকভাবে যে অংশটা আছে, সেই অংশটা বিভিন্ন নামে আছে। আজকে কেউ হিজবুত তাহরির নামে যাচ্ছে, কেউ এবিটির নামে যাচ্ছে, কেউ আবার মানে কোনো নিষিদ্ধ সংগঠনের নামে যাচ্ছে। এইভাবে তারা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। কিন্তু ওদের যেটা থিওরি ছিল যে বাংলাদেশের মূল দুটো পলিটিক্যাল পার্টি, এক হচ্ছে আওয়ামী লীগ আর দ্বিতীয়টি হচ্ছে বিএনপি, সেই আওয়ামী লীগ এবং বিএনপিকে তারা মাইনাস করে দিয়ে তারা বাংলাদেশকে শাসন করতে চাইছেন। কিন্তু ঈদের পরের থেকে এখন পর্যন্ত যে নতুন করে ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্টটা এইরকম যে বাংলাদেশে প্রত্যেকটা, মানে একটা কথা খুব ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে যে ইউনুস বলেছেন যে সবজির দাম তো কম। তো সেই সবজির দাম তো কম করতে গিয়ে এখন কিন্তু বাংলাদেশের বাজারে তেল, চাল, ডাল, ওষুধ সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ তাদের রাজনৈতিক মানে পরিমণ্ডলটাকে শান্ত করার জন্য তারা স্বাভাবিকভাবে ভারতবর্ষের দিকে প্রথম দিন থেকে, মানে 5ই সেপ্টেম্বর থেকে তারা, মানে 5ই আগস্ট থেকে তারা এই কাজটা করে যাচ্ছে, এবং এইটা তাদের সর্বশেষ অস্ত্র। এবং যার জন্য এখানে আনসারুল বাংলা ইত্যাদি করে তারা এই মুর্শিদাবাদ মালদাতে এই গন্ডগোলটা করে দিয়ে তারা একটা অন্যরকম সিন ক্রিয়েট করছে, এবং তাকে ধোয়া দিচ্ছে হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান, যেটা আমি গতকালকে বলেছিলাম আসিম মুনির, তারা দিচ্ছে। এবং একটা সেনাপ্রধানের কাছে যদি ধর্মীয় কথা ছাড়া অন্য কোনো কথা না থাকে, এবং একটি বিজনেস সামিট, এবং বাংলাদেশের যারা আছে তাদের কাছে একটা ধর্মীয় কথা এবং ভারত বিরোধিতা, এই দুটো ছাড়া যদি তাদের কাছে এজেন্ডা না থাকে, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশ অলরেডি একটা ফেইল স্টেটে পরিণত হয়েছে, এবং বাস্তবিক অর্থে তাদের যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা তারা পূরণ করছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের 18 কোটি জনগণকে আগামী কিছুদিনের মধ্যে একটা ভয়ঙ্কর খারাপ অবস্থার মধ্যে পড়তে হবে। এবং আমি আপনাকে এটা বলে রাখি, যার প্রথম শিকার হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এইটুকু আমি আপনাকে আজকে বলে রাখতে পারি। কঠিন সময় নিঃসন্দেহে আপনি যেটা প্রেডিক্ট করলেন, তবে এটা হলে খুব মানে একটা খুব শোচনীয় একটা পরিস্থিতি যাবে। বাংলাদেশের প্রফেশনাল আর্মি সেটাকে কীভাবে কমব্যাট করবে আগামী দিনে, এটা অবশ্যই সময় অবশ্যই এটা বলবে। তবে আসিফ মুনিরের এই বক্তব্য, আদিত্যবাবু, এই যে বক্তব্য দ্বিজাতি তত্ত্ব, এবং যেটাকে তিনি প্রথিত করলেন, যেটা দীপ্তিমানবাবু, যেটা মানে একজন সেনাপ্রধান যদি কোনো বিজনেস সামিটে গিয়ে রাজনীতির নামে দ্বিজাতি তত্ত্বকে এইরকমভাবে সামনে নিয়ে আসেন, এবং তার এবং বাংলাদেশ বিষয় যেন তাকে ক্রমশ পাকিস্তানকে একটা উৎসাহ জাগিয়ে যাচ্ছে, আর ভারতের উদ্দেশ্যে একটা মাসল ফ্লেক্সিং এটা করে যাচ্ছে, আর ভারতের কাছে আশা করছে যে একটা সৌভ্রাতৃত্বের পরিবেশ, সেখানে একটা লেভেল প্লেইং গ্রাউন্ড থাকবে, এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা বাংলাদেশকে সহযোগিতা করবে, কিন্তু বাংলাদেশ শর্তটা মানে থাকবে। ডক্টর ইউনূসের এই যে ইউটোপিয়ান চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার মধ্যে তো একটা নিঃসন্দেহে রয়েছে মদত, এবং যে জায়গাটা তৈরি হয়েছে এটার পরিণতিতে দীপ্তিমানবাবু বললেন এটার একটা আগামী সময়ে একটা কিন্তু বড় ভিক্টিমাইজড হওয়ার একটা চান্স থাকবে সেনাবাহিনী। আর কে দেখুন, আপনি যদি পুরো বিষয়টা দেখেন, আমি আজকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কমই যাব, আমি একদম ডাইরেক্ট বাংলাদেশের আসিফ মুনিরের যে বক্তব্যটা আমি শুনছিলাম, খুব সুবক্তা, মানে উনি পুরো হলটাকে ওনার কমান্ডে রেখেছিলেন আর্মি জেনারেল, উনি একদম টোন সেট করে দিচ্ছেন, একদম সৈয়দ আহমেদ খান থেকে, উনি সৈয়দ আহমেদ খানকে কোট করেছেন, করে এই দ্বিজাতি তত্ত্ব, পাকিস্তানের আইডেন্টিটি বা সাউথ এশিয়ান মুসলিমদের আইডেন্টিটিটাকে উনি রিডিফাইন করেছে, বা রাদার আরও প্রমিনেন্টলি ডিফাইন করেছে। তো সেই যে মেসেজটা আপনি লক্ষ্য করে দেখবেন, মোহাম্মদ ইউনূস যখন ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার হলেন আগস্ট 2024, তার ইমিডিয়েটলি উনি কিন্তু শাহবাজ শরীফের সাথে দেখা করেছিলেন পাকিস্তানে গিয়ে। তারপরে ইম্পর্টেন্ট ডিসিশন যেটা নেন উনি, 15 বছরের যে ডিপ্লোম্যাটিক টাই শেখ হাসিনার সময় পাকিস্তানের পুরো বন্ধ ছিল, সেটাকে আবার রিস্টার্ট করেন। তো সেখান থেকে এদের যে পলিটিক্যাল ফিলোসফি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ফিলোসফি, সেটা একদম পরিষ্কার আমাদের, এরা কি চাইছেন, কিভাবে এদের মোডাস অপারেন্ডি হবে। সাথে রইল আপনি যে কথাগুলো বলছিলেন যে কনফিউজ করার বিভিন্ন রকম ধারা,
গভর্নমেন্ট থেকে বেরিয়ে আসছেন, এসে অন্যরকম কথা বলছেন, গভর্নমেন্ট থেকে অন্যরকম কথা বলছেন, মানে হাইড্রা হেডেড মনস্টার আর কি। মানে আপনি বুঝতে পারছেন না ঠিক কোন দিকে বিষয়গুলো মুভ করছে। তো এইখানে আমি তাদের কথায় বিশ্বাস করব না। বা ফরেন পলিসিতে আমরা কথার থেকেও বডি ল্যাঙ্গুয়েজ বা আদার যে পার্টগুলো থাকে, সার্কামস্ট্যান্সিয়াল পরিস্থিতি বলুন, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলুন, সেইগুলো দিয়ে যদি আমরা যাই তাতে একটা আমরা প্যাটার্ন পাই। সে প্যাটার্নটা কি? ভারত বিরোধী তো অবশ্যই। তাতে আপনি দেখুন বাংলাদেশে যে ক্রাইসিস হলো পোস্ট 5 আগস্ট 2024, তারপরে ওখানে যদি আপনি কোনো আইডেন্টিটি দিয়ে দেখেন সব থেকে বেশি এফেক্টেড কারা হয়েছে? ওখানে মাইনরিটিরা। ওখানে মাইনরিটি মানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যাচ্ছে ইভেন জেলে পোড়া থেকে, মারা থেকে, মানে ডিভাস্টেশন। আপনার মনে রাখতে হবে বাংলাদেশের মধ্যে, আমি যদি বাংলাদেশকে ডিকনস্ট্রাক্ট করি, 3টে পার্ট আছে বাংলাদেশে। একটা হচ্ছে ধরুন কালচারাল সিভিলাইজেশন বাংলাদেশের, যেটা এখন মাইনরিটিরা ধরে আছে ওখানে যারা আদি হিন্দু বা আদি বসতি যারা এখনও তাদের কালচার ছেড়ে বেরোয়নি, সেই সংখ্যাটা। আর একটা আছে র্যাডিক্যালস যারা, আপনারা আনসারুল বাংলা বলছেন, আপনি হিফাজতে ইসলাম বলছেন, আপনার জামাতে ইসলামী বলছেন, ফান্ডামেন্টাল গ্রুপস, আগে রাজাকাররা, এদের একটা আইডেন্টিটি আছে। তার সাথে এই দুটো আইডেন্টিটির কম্বিনেশনে ওদের পলিটিক্যাল আউটফিটগুলো তৈরি, ইনক্লুডিং আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে খুব স্বচ্ছ, খুব মডারেট, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আপনি আওয়ামী লীগ, তবু আপাতভাবে আওয়ামী লীগ কিন্তু একটা বাংলাদেশে একটা সহাবস্থানের একটা পরিস্থিতি কিন্তু তৈরি করতে পেরেছিল। ভারত দিল্লি ঢাকার সাথে থ্রু শেখ হাসিনা রিলেশনশিপটা স্ট্যাবলিশ করেছিল। তার জন্য ভারতের ট্রেডের জন্য বলুন, ট্রেড কমার্স বলুন, কিছু জিওপলিটিক্যাল রিয়েলিটিস বলুন, নর্থ ইস্টের সাপ্লাইজ বলুন, সেই সব কারণে শেখ হাসিনাকে কন্ট্রোল করতে দিল্লির সুবিধে হতো। তার মানে এই না যে আওয়ামী লীগের প্রত্যেকটা ডাইনামিক্স খুব স্বচ্ছ বা প্রো ভারত বিরোধী, প্রো ভারত, বা পুরো জিওপলিটিক্যাল সিচুয়েশনটা সাউথ এশিয়া ঠান্ডা করবে। মুশকিলটা যেটা হলো, শেখ হাসিনার সময় একটা বিহাইন্ড দ্য কার্টেন্স হতো, মানে আড়ালে আবদারে হতো অত্যাচারগুলো। এদের সময় খুব নেকেড ওয়েতে হচ্ছে পোস্ট 5 আগস্ট। আর আপনি দেখবেন লক্ষ্য করে, এটাই নতুন বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশ, মানে পর্দা মানে রেখে ডেকে নয়, মানে কাকে গুম খুন হতো, মানে একদম প্রকাশ্যে। এক একটা ভিডিও দেখলে মাথা খারাপ হয়ে যাবে, যেভাবে কুপি কুপিয়ে মারছে। ভিডিওর আবার প্যাটার্ন আছে, আপনি যদি লক্ষ্য করেন পুরো বাংলাদেশ ক্রাইসিসটা, ওদের 2018 কোটাটা অ্যাবলিশ করে দেয় শেখ হাসিনা, পরে হাইকোর্ট আবার ওই কোটাটাকে রিইনস্টেট করে। তাহলে যে জাজ রিইনস্টেট করলো, আপনার মনে হয় না তার পিছনে কিছু ইনভেস্টিগেশন করা দরকার আছে? যে একটা ডিসিশন, জাজমেন্ট পুরো বাংলাদেশকে অস্থির করে দিল। তার সাথে যে স্টুডেন্ট প্রোটেস্ট, যা আপনি নাহিদ ইসলামের নাম বললেন, সার্জিস ছিল, মানে মাহফুজ আলম ছিল, পুরো ঢাকা ইউনিভার্সিটি ওদের গ্রুপ ছিল। তো তারা যেভাবে প্রোগ্রামটাকে অর্গানাইজ করলো, করে ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকে দেখুন ইম্পর্টেন্ট পার্ট, মানে বোঝাতে পারছি আমি জিনিসটা। ওদের ফিলোসফি, ওদের মোডাস অপারেন্ডি ক্লিয়ার, কনফিউজড আমরা। আমাদের মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট শোনালেন আপনি, এটা খুব আনফর্চুনেট, যেখানে আমি বর্ডার নিয়ে বা ইন্টারন্যাশনাল যেখানে রিলেশনসের ডাইনামিক্সগুলো কাজ করে, খুব বুঝে শুনে কথা বলা উচিত। সেখানে একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে আরও বেশি অনেক কশাস হতে হয়। উনি যেভাবে বলে গেলে, উনি জানেন জিওপলিটিক্যাল ডাইনামিক্স কীভাবে চলছে, ফরেন অ্যাফেয়ার্স, আমাদের ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কী ভাবছেন, আমাদের আইবি ইনপুটগুলো কী কী, আমাদের রয়্যাল ইনপুটগুলো কী কী, উনি জেনে বলছেন এই বিষয়গুলো। বা ওনার স্টেটমেন্ট বাইরের কেউ কোট করছে না তো, বা ওনার স্টেটমেন্ট বাংলাদেশে খুব পপুলার না তো, এই বিষয়গুলো সামনে এসে যায়। তো এতে একটা যেটা দিল্লির মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ একটা বড় মেজর বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে। এবার এই বর্ডারেও অনেক ডিসপুট আছে, অনেক ল্যান্ড ইস্যুস আছে, কাঁটাতারের ব্যাপার আছে। একটা আলাদা সেপারেট মিনিস্ট্রি ফর্ম করে দেওয়া উচিত এই মুহূর্তে, ওয়েস্ট বেঙ্গল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বলে। কারণ আমরা তো তাদের দেশের আভ্যন্তরীণ গভর্নমেন্টে ডাইরেক্টলি হস্তক্ষেপ করতে পারি না, আমার ল্যান্ডটা বাঁচাতে হবে। তো আমাদের একটা ওয়েস্ট বেঙ্গল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বলে একটা মিনিস্ট্রি দিল্লির ইমিডিয়েট খোলা উচিত, যেটা মিসেস গান্ধী করেছিলেন একদম রাইটলি 71-এর আগে। উনি ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছেন, সেটা একদম সিদ্ধার্থ শঙ্কর রায়কে উনি ওই অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে দিয়ে, বেঙ্গল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে দিয়ে কাজটা সুচারুভাবে করেছিলেন। ওই ধরনের একটা বেঙ্গলের জন্য মিনিস্ট্রি ফরমেশন খুব, এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমরা তথ্য হিসাবে এটা পেয়ে এলাম, যেটা আদিত্য দাস অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বলছেন যে যেহেতু একটা বিরাট বর্ডার শেয়ার করছেন, 1971 সালের আগে, পূর্ণাঙ্গ যুদ্ধে যাবার আগে, শরণার্থী যখন 25শে মার্চ অপারেশন সার্চ লাইটের পর যখন এরকম কাতারে কাতারে টোটাল 1 কোটি ছাপিয়ে গেছিল শরণার্থী, যখন তারা এসে আশ্রয় নিয়েছিল ভারতে,
ঠিক সেই সময় ওয়েস্ট বেঙ্গল অ্যাফেয়ার্স বলে একটি মিনিস্ট্রি তৈরি করেছেন, যার দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, পরবর্তীকালে বাংলার মুখ্যমন্ত্রী 1972 থেকে 77 সালে যিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। আমি রতন হাতি আপনার কাছে, সিদ্ধার্থ রায় যখন ওয়েস্ট বেঙ্গল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন, দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে ঘটনাগুলো আমার মনে আছে। নকশাল মুভমেন্টে তখন পশ্চিমবাংলা চলছে, সেই সময় তখন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল ছিলেন ধর্মবীরা, তারপরে অ্যান্টনি ল্যান্সলট ডাস। সেই সময় ইন্দিরা গান্ধী পশ্চিমবাংলাতে, তখন তো নকশাল মুভমেন্ট মানে সাংঘাতিক ব্যাপার, খুব সংক্ষেপে তখন ওয়েস্ট বেঙ্গল অ্যাফেয়ার্স মিনিস্টার উনি সিদ্ধার্থ রায়কে করেছিলেন, এবং তার মাধ্যমেই তিনি রাজ্যপালকে অ্যাডভাইসগুলো করতেন বা কিভাবে কাজ করতে হবে। যাই হোক, আমি অ্যাডভাইসের ব্যাপারটা যখন এলো, আপনি প্রথম দিন থেকে বাংলাদেশের ব্যাপারে কতগুলো বলেছেন, আর আপনি দৃঢ় প্রতিজ্ঞ যে আজ হোক কাল হোক বা পরশু হোক আওয়ামী লীগ সেখানে তার রাজনৈতিক ভবিষ্যৎ খুঁজে নেবেই নেবে। আপনি এটা বলে মানে করেছেন, বা ওয়াকারুজ্জামান এবং হচ্ছে আপনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এই যে যুগলবন্দি, তবে পাল্টা যুগলবন্দি হিসাবে এখন যেটা ধরুন ডক্টর ইউনূস বা খলিলুর রহমান, তিনিও মানে কম জানেন, বিশেষ করে খলিলুর রহমানের সাম্প্রতিক ভূমিকা এবং ফরেন অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। ইভেন বাংলাদেশে খলিলুর রহমান বা হচ্ছে বাংলাদেশের বিদেশ সচিব যিনি রয়েছেন, তিনি কিন্তু পাকিস্তানের ইয়েকে এটাও বলেছেন 71 সালে যে গণহত্যা হয়েছে তার জন্য ক্ষমা চাইতে হবে, এবং তার আগে যে বাজে 70 সালে নির্বাচনের পর যে এত টাকা অনাদায়ী রয়ে গেছে, এটা কিন্তু আবার ডক্টর ইউনূসের এটাও বলতে পেরেছে। ফলে একটা বহুমাত্রিকতা রয়েছে, যেটাকে আমি অক্টোপাসের 8 উইংস হিসাবে। আপনি মনে করেন পাকিস্তান খান সেনারা যে অত্যাচার বাংলাদেশের ওপর চালিয়েছে, তারপরে ক্ষমার আর কোনো জায়গা থাকে? মানে বিশ্বের ইতিহাসে বিরলতম ঘটনা। তবু তো ক্ষমা চাইতে একবার, কারণ তাকে বড় এজেন্ডা ফুলফিল করতে হবে। ইমরান খান গভর্নমেন্ট ফেলার পর এই যে গভর্নমেন্ট আছে পাকিস্তানে, এরা পুরো একটা নেক্সাসের, একটা অ্যাক্সিসের দুটো পয়েন্ট। আমি এই পয়েন্টে বিস্তারিতভাবে যাব। আমার কথা হচ্ছে আপনার এখন অ্যাডভাইস কি এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষেত্রে আপনি কি মনে করেন এই যে সিচুয়েশনসে আপনারা, যেমন আমরা এটা দেখতে পাচ্ছি ঢাকায় কিন্তু আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেরোচ্ছে, অদ্ভুত কায়দায় ঝটিকা মিছিল, পুরো লোক কিন্তু দেখছে, পুলিশ মিলিটারি তারাও দেখতে পেয়েছে, এবং গোপালগঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু ক্রমশ আওয়ামী লীগের কাছে একটা মুক্তাঞ্চল তারা প্রথম দিন থেকে করেছে। অনেক চেষ্টা হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যে সেখানে তার যে সমাধি রয়েছে সেখানে করতে, কিন্তু সেটাকে অক্ষত রাখা আছে। এবং একটা কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই সময় সাকিবুল হাসানের বক্তব্য, তিনি দৃঢ়ভাবে বলছেন কোনো ভুল করিনি, আওয়ামী লীগ করে নির্বাচনে জিতে এসে আবার দাঁড়াবো, আবার জিতবো। এই যে বক্তব্য, এটাই কি আওয়ামী লীগের ক্ষেত্রে এই মুহূর্তে কি একদম তারাও এবার চোখে চোখ একেবারে সপাটে তারাও কি এগোতে চলেছে? বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই, এর মধ্যে কোনো ভুল নেই। কারণ আমি মনে করি যত দিন যাচ্ছে হাসিনার গুরুত্ব আরও বাড়ছে, কারণ মানুষ ওই উন্নয়নগুলো, মানে 83 লক্ষ কোটি টাকার যে উন্নয়ন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 13 লেন, এবং ট্যানেল থেকে আরম্ভ করে, ব্রিজ থেকে আরম্ভ করে, অ্যাপারেল পার্ক থেকে শুরু করে, গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে যে উন্নয়নগুলো করেছে, ফ্লাইওভার, এখন মতিঝিলে গেলে চেনা যাবে না, ঢাকার মতিঝিলে গেলে, এগুলো মানুষ যখন ব্যবহার করছে মানুষের মনে পৌঁছে যাচ্ছে। আমাদের তারপরে দরিদ্র, গরিব আর বড় লোক, মধ্যবিত্ত ছিল না, ওনার জন্য অনেক দরিদ্র সীমা থেকে মানুষ আস্তে আস্তে নিম্ন মধ্যবিত্ত হচ্ছিল, সেই সময় এই ঘটনাটা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে খুব পরিষ্কার কথা, সেনাবাহিনীর মধ্যে একটা সেকশন হয়ে গেছে, এর মধ্যে কোনো ভুল নেই, এবং তারা পাকিস্তানের ISI ওখানে রয়েছে, এবং তাদের প্রধান তো কিছুদিন আগেও ছিল, এখন নেই, তার নেতৃত্বে 31 জন একটা টিম এসেছিল, এবং তারা ওখানে ক্যান্টনমেন্টের মধ্যেই তারা ভেতরেই ছিল। যাই হোক, ওখানে জঙ্গি তৎপরতা, জঙ্গি ট্রেনিং ফেনিং সবই চলছে, কিন্তু মানুষের অর্থনৈতিক অবস্থা এত দুর্বিষহ, কারখানা ফারখানা সব বন্ধ। আওয়ামী লীগ, একটা ঘটনা হচ্ছে আওয়ামী লীগ আসবেই ক্ষমতায়, নির্বাচন হবে, এবং আওয়ামী লীগ যত দিন যাচ্ছে তার জনসমর্থন আরও বাড়ছে। আস্তে আস্তে সেনাবাহিনী প্রধান তিনি রাশিয়ায় গেলেন,
একটা সময় রাশিয়ার নেতৃত্বে আমাদের সার্ক নেশনে কমপ্লিট একটা টিম তৈরি হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে, সেটা আস্তে 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 ভেঙে যায়। শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা হয়, ভুট্টোকে মেরে ফেলা হয়, ইন্দিরা গান্ধী চলে যায়, হ্যাঁ, গায়ুমকে সরিয়ে দেওয়া হয়, এবং আস্তে আস্তে এই ট্রেনটা আবার ওই টিমটা আবার নতুন করে আবার তৈরি হবে। ভারত, রাশিয়া, আজকের চায়না এই সাবকন্টিনেন্টে নিজের গুরুত্ব বাড়ানোর জন্য প্রচুর সফট লোন এবং প্রচুর টাকা পয়সা বিওটিতে এই 6টা দেশে ইনভেস্ট করেছে। এবং ইন্ডিয়ার বিরুদ্ধে যাওয়া খুব শক্ত ব্যাপার, কারণ আমেরিকান মার্কেটটা গেল, ভারতবর্ষে 145 কোটি জনসংখ্যার যে মার্কেটটা চায়না আজকের প্রায় কম নয়, প্রায় 200 বিলিয়নের কাছাকাছি মার্কেট আছে। হ্যাঁ, আপনি সব জিনিসই চায়না ছেয়ে গেছে ইন্ডিয়াতে। হ্যাঁ, এই মার্কেটটাও নষ্ট করতে চাইছে না। লালমনিরহাটে ওখানে ওই চীনের সঙ্গে গিয়ে এগ্রিমেন্ট করেছে, ওখানে গিয়ে বিমান ঘাঁটি বানাবে। আমাদের হাসিমারা রয়েছে, আমাদের কলাইকুণ্ডা রয়েছে, সেখানে আমাদের আধুনিকতম সমস্ত মানে ব্যবস্থাও আছে। হ্যাঁ, সার্জিক্যাল স্ট্রাইক হবে, ওসব উড়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। আমি একটা জিনিস, আপনি যদি শুধু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা ইকোনমিক প্যারামিটারে জিনিসটাকে বুঝতে চেষ্টা করেন, আমার মনে একটু ভুল হবে। কারণ যে অয়েল প্রডিউসিং নেশনগুলো দেখুন আপনি মিডল ইস্টে, সেইখানে যে অস্থিরতাগুলো তৈরি করা হয় খুব সুচারুভাবে, এই রিলিজিয়নের কার্ডটাকে খেলেই করা হয়, ফ্যানাটিক্যাল বা র্যাডিক্যাল রিলিজিয়নের কার্ডটা খেলেই করা হয়। তো তারা কি রিসোর্স ওয়াইজ তারা কি খুব ইনফেরিয়ার? কিন্তু তাও আপনি দেখুন এই রিলিজিয়নের কার্ডটাকে খেলে কিভাবে পেট্রোডলারে কন্ট্রোলটা ওরা করে। বিশ্বে আগে অনেক দেশ সন্ত্রাসবাদী দেশ ছিল, এখন আমেরিকার নেতৃত্বাধীন G8 এবং G20 কান্ট্রির প্রেসারেতে সন্ত্রাসবাদী রাস্তা ছেড়ে তারা আস্তে 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 তারা নিজেদের পরিবর্তন করেছে। এখনও কিছু দেশ তারা জঙ্গি দেশ হিসাবে খ্যাত। বাংলাদেশটাকে মোহাম্মদ ইউনূস আস্তে আস্তে সিরিয়ার মতন সন্ত্রাসবাদীদের বদ্ধভূমি করতে চাইছে, এবং লাভ কি হবে? লাভ কিছু না, ওর মাথায় এখন ঢুকেছে যে যেভাবে হোক ভারতকে আমি এর ভেতর দিয়ে, আমার যে বর্ডার আছে ওয়েস্ট বেঙ্গলটা মানে একদম এই মানে বিরাট বর্ডার, হ্যাঁ, প্রায় 4095 কিলোমিটারের বর্ডার আছে নর্দার্ন ইস্টার্ন স্টেট এবং ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম সব নিয়ে। আমি এগুলো এখান থেকে জঙ্গি তৎপরতা বাড়াবো, কিছুই করতে পারবে না। তার কারণ ইন্ডিয়ান আর্মি এই মুহূর্তে মানে একটা যে জায়গায় সারা বিশ্বে 4 নম্বর, ভারত আজকের অর্থনৈতিকভাবে যেভাবে উঠে এসছে, ডিফেন্স পাওয়ারে যেভাবে উঠে এসছে, তার যে সিস্টেম, তার যে NIA, SIB, র, CBI এবং আর্মি ইন্টেলিজেন্স, এবং তারা বক্তব্য হচ্ছে জায়গাটাকে অশান্ত করা। সেটা অবশ্য ডক্টর ইউনূস মানে আসার আগে এটা বলেছিলেন, কিন্তু এটা অশান্ত করা যেতে পারে। তার জন্য সিরিয়া টাইপ পজিশনিং করার মতো কি লক্ষ্য না, ওটা তার হাতে আর নিয়ন্ত্রণে নেই না। এক্স্যাক্টলি সেকেন্ড পয়েন্টটা আপনার, সিরিয়া কেউ করতে চায় না, কিন্তু ইনস্ট্রুমেন্টটাকে এমনভাবে কাজে লাগানো হয়, পাওয়ারগুলোকে এমনভাবে আনলিশ করা হয়, সেটা সিরিয়া অটোমেটিক্যালি হয়ে যায়। পাকিস্তান তো অত ব্যারিস্টারের হাতে পেয়েছিল। পাকিস্তান স্বাধীন হওয়ার পর, পাকিস্তান সেপারেট স্টেট হওয়ার পর 1947-এ তো সব ব্যারিস্টারদের হাতে পাকিস্তান ছিল। তা পাকিস্তানের আজ এই হাল হয়ে গেল কেন? এখনও সৈয়দ আহমেদ খানের কথা বলতে হচ্ছে। ইভেন আমি বলছি প্রেজেন্ট বাংলাদেশের সিচুয়েশান এত ক্রিটিক্যাল, সব কিছু আপনাদের মেন স্ট্রিম মিডিয়ায় আসে না। আপনার ISI ওখানে খুব প্রিভ্যালেন্ট, ওখানে SSG যা রিপোর্ট আছে আমার কাছে 21শে ডিসেম্বর 2024, ওখানে রিপোর্ট হয়েছে SSG অপারেশন ট্রেনিং ক্যাম্প চালিয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে বাংলাদেশের। আপনার ওখানে ইসলামিক স্টেট অফ সিরিয়া অ্যান্ড ইরাকের ফ্ল্যাগ নিয়ে মার্চিং হয়েছে, ইভেন যেটা ক্লোজ টু যশোর। এই জিনিসগুলো দিয়ে আমি বারবার বলছি, জিনিসটা অতটা সহজ সরল নয়। শুধু ইনফ্রাস্ট্রাকচার বা বাংলাদেশ আর্মির সাথে ভারতের আর্মি কখনো এরকম কনভেনশনাল কনফ্রন্টেশন হবে না। আজকের দিনে এরকম কনভেনশনাল কনফ্রন্টেশন খুব কম হয় যখন আমি কাউকে বেশিক্ষণের জন্য ইনভলভ রাখতে চাইছি। যুদ্ধটা ম্যানিফোল্ডস, সে যুদ্ধটা আপনার শুধু কনভেনশনালি হবে না। আমি বলছি মুর্শিদাবাদের ঘটনাটা ধরুন আপনি, সেইটা যদি আমি এটার সাথে লিঙ্ক করি, তাহলে ভারতও তো জ্বলছে তার আগুনে। সে বর্ডার ডিসপিউট, রাজ্যের আইন শৃঙ্খলা থাকে, CID থাকে, সেটা রাজ্যের আইন শৃঙ্খলা থাকে। আন্তর্জাতিক ব্যাপারগুলো তো রাজ্য দেখে না, বর্ডার দেখে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেখানে তার NIA আছে, SI সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো আছে, র আছে, CBI আছে, আর্মি ইন্টেলিজেন্স আছে, তার কোস্ট গার্ড আছে, তার BSF আছে, সব কিছু আছে। রাজ্য সহযোগিতা করছে, সহযোগিতা করবে এই সংসদীয় গণতন্ত্রে। হ্যাঁ, রাজ্য সহযোগিতা করবে, রাজ্য সহযোগিতা করছে। এখন এটাকে মানে অন্য পথে চালিত করার কোনো
মানেই হয় না, ও, এবং সেটা চিফ বরঞ্চ আরো মিনিস্টারের ক্রিটিক্যাল হবে, স্টেটমেন্টে সেটা তো আরো মনে ক্রিটিক্যাল হচ্ছে। হবে। চিফ কারণ মিনিস্টারের স্টেটমেন্টটা অন্যান্য রাজ্যে সেখানে যতটা law and order রেসপন্সিবল position হওয়া অনেক খারাপ। দরকার ততটা সেখানে রেসপন্সিবল মনে রাজ্যের হচ্ছে ল অ্যান্ড অর্ডার পজিশন এখন অনেক ভালো, অন্যান্য রাজ্যে তো সাংঘাতিক ব্যাপার, এখানে তো অনেক ওকে, বেটার। দীপ্তিমান বাবু, অন্যান্য রাজ্যগুলো তো আর দীপ্তিমান বাবু, বাংলাদেশের সাথে border নেই না। বাংলাদেশে এই যে এখনকার যে সিচুয়েশনস এর মধ্যে রয়েছে এইগুলো তো খুব চেনা, মানে একটা পরিসর, কিন্তু এই যে এত ফরেন মানে আমার কাছে যেটা বুঝতে মানে খবর আছে, দূতাবাসগুলো অত্যন্ত অ্যাক্টিভ, বিভিন্ন ফরেন দূতাবাস, বিভিন্ন রকম তার রাজনৈতিক দলগুলো, বিভিন্ন রকম উদীয়মান দলগুলো তারা কি এজেন্ডা নিয়ে আসছে, তাদের সাথে জল মাপছে এই মুহূর্তে, আমেরিকা হোক মূলত তাদের দিক থেকে এই সমস্ত কিছু যে জায়গায় রয়েছে, তাতে আমার কথা হচ্ছে ডক্টর ইউনূসকে আমরা যদি বলি যে সত্যি তার ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু বরাবরই একটা লোকের একটা শ্রদ্ধা ছিল, শ্রদ্ধাটা কিন্তু অনেকটা এখনো অটুট রয়েছে, কিন্তু যেটা বলছেন রতনবাবু যে আওয়ামী লীগের জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়ছে এবং আওয়ামী লীগ প্রচন্ড পরিমাণে হচ্ছে একটা ইন্টেন্স একটা জায়গার মধ্যে গিয়ে পৌঁছবার চেষ্টা করছে, কি বলবেন? আমি আপনাকে প্রথমেই বলবো যে বাংলাদেশের যিনি বর্তমানে বিদেশ আছেন, উপদেষ্টা আছেন, তৌহিদ হোসেন, তৌহিদ হোসেনের টিউনটা আপনি দেখেছেন কিনা, আপনি শুনেছেন কিনা জানি না, তৌহিদ হোসেনের বিভিন্ন বক্তব্যগুলো কিন্তু অনেকটাই একটু গোল গোল হয়ে গেছে, অতটা আগে যেরকম শার্প কাট ছিল এখন অনেকটা গোল গোল হয়েছে। তার কারণটা আমি বলছি, তৌহিদ হোসেন ছিল খালেদা জিয়ার সময়ে ভারতবর্ষে মানে আমাদের এই কলকাতার তিনি ডেপুটি হাই কমিশনার ছিলেন। হ্যাঁ, সে সময় আমি এই ব্যক্তিটি আমি তখন আমি এই ব্যক্তিটিকে ছিটমহলের আন্দোলন কেন্দ্র করে ওনার সঙ্গে আমার 2-3 বার দেখা হয়েছিল এবং আমি ভদ্রলোকের সঙ্গে কথা বলে বুঝেছি যে উনি ব্যক্তিগতভাবে 71কে বিশ্বাস করেন। প্রথম এইটুকু জায়গা আপনাদের মানে বুঝে রাখতে হবে, উনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন। আপনি ফলো করুন, যখন থেকে বিএনপির সঙ্গে সম্পর্ক একদম প্রায় তলানিতে এসে ঠেকেছে তখন থেকে কিন্তু তৌহিদ হোসেনের ভাবভঙ্গি, কথাবার্তা, আলোচনা সেটা কিন্তু ভিন্ন রূপ নিয়েছে। বাংলাদেশের কাছে এই মুহূর্তে সবচেয়ে ডেঞ্জার যে জায়গাটা, এই কথাটা বুঝতে হবে, বাংলাদেশ খুব ভালো করে জানে যে ভারতবর্ষ চাইছে একটা কনভেনশনাল ওয়ার হোক এবং শুরুটা বাংলাদেশ করুক। আমি আপনাকে আজকে এটা বলে রাখলাম, কেন বলছি সেটাও আপনারা বুঝে রাখুন। যেই মুহূর্তে কনভেনশনাল ওয়ার হবে, ইস্টার্ন রেজিমেন্ট যেভাবে এখানে মানে ইস্টার্ন কমান্ড যেভাবে এখানে তৈরি হয়ে আছে, আপনারা কলকাতায় বসে আছেন, আমি এখানে কুচবিহারে বসে আছি এবং আমি এখানকার এদের অ্যাক্টিভিটিস সম্পর্কে অলমোস্ট প্রতিদিন দেখছি, যেভাবে তাদের বাস্তবিক অর্থে তারা যেভাবে কাজ করছে, তাতে বাংলাদেশে যেটা ওরা চিকেন নেক বলে বলছে, যেটা ওরা ভারতবর্ষের সবচেয়ে দুর্বলতা বলছে, সেই দুর্বলতাটা সারা জীবনের নামে ভারতবর্ষ থেকে কেটে যাবে। আমি আপনাদের একদম খুব পরিষ্কার আজকে এই কথাটা, এটা তৌহিদ হোসেন বুঝতে পারছে, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা জায়গাতে আসি, সেটা হচ্ছে এই সরকারের সঙ্গে আগামী 1 বছরের মধ্যে কোনো আন্তর্জাতিক দেশ, অর্থাৎ বিগত 9 মাস এবং আগামী যে 1 বছর, তার মধ্যে যতক্ষণ নির্বাচিত সরকার না থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ কোনো চুক্তিতে যাবে না। তার অন্যতম প্রমাণ হচ্ছে আইএমএফ অলরেডি 3য় এবং 4র্থ কিস্তি নিয়ে টালবাহানা শুরু করেছে, আর আইএমএফ যদি টালবাহানা শুরু করে, ওকে, আমরা এখানে আমি একটু আমার আপত্তি আছে। আইএমএফ যে প্রেসারটা বাংলাদেশের উপর তৈরি করছে, সেইটা কি এইটা ইন্ডিকেট করছে না যে আইএমএফ যদি ফান্ড করা বন্ধ করে দেয়, ওয়ার্ল্ড ব্যাংক যদি ফান্ড করা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে অন্য নেশনের কাছে তাদের অ্যালায়েন্সের জন্য হাত পাততে হবে, সাথে অ্যালায়েন্সটাও ফুলফিলড হবে। তাতে সেটা থ্রু ইউনাইটেড স্টেটসের যে ডিপ স্টেট আছে, তারা থ্রু পাকিস্তান সেই ফান্ডিংটা করলো, থ্রু মিয়ানমার সেই ফান্ডিংটা করলো, বা তারা কিছু কিছু অন্য এজেন্সি দিয়ে ডিরেক্টলি ফান্ডিংটা করলো। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এগুলো তো হোয়াইট কলার ইনস্টিটিউশন, এদের দিয়ে জাস্ট প্রেসারগুলো ক্রিয়েট করা হয়, ইকোসিস্টেমটা রেডি করা হয়। এদের এই দীপ্তিমান বাবু, হ্যাঁ, এটা খুব মৌলিক প্রশ্ন, মানে এই যে বিভিন্ন রুট দিয়ে করে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি তো তাহলে ওরা আরো ওয়ার্স হবে, কারণ তাদের কন্ডিশন, তাদের অ্যালায়েন্সের কন্ডিশন মেনে নিতে হবে বাংলাদেশকে, ঢাকাকে। মানে এটা কম্পালশনে একমাত্র সম্ভব, কিন্তু আপনি বলছেন যে সেখানকার যারা
বুদ্ধিবৃত্তিক লোক আছেন, খলিলুর রহমান বা ডক্টর ইউনূস বা হচ্ছে আপনি তৌহিদ হোসেনের কথা বললেন, যারা মানে অনেকগুলো রয়েছে, বা আমি রিসেন্ট টাইমে মাহমুদুর রহমানের যে বক্তব্য, অনেক ভারত বিদ্বেষ বা অনেকের ওই হবার পর তারা যে জনের সাজেস্টিভ বুঝতে পারছেন যে কাউন্টার ব্যাপারটা কিভাবে অত্যন্ত মানে নিচ্ছে, এবং সেই সময় আওয়ামী লীগের এরকম রাজনৈতিক শূন্যতাটার একটা স্পেসটাকে ভরাট করার চেষ্টা। না, ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন করছি, একটা কথা একটু বলে নিচ্ছি, একটা কথা বলে নিচ্ছি, আমি জাস্ট একটা কথা বলে নিচ্ছি। অতি সম্প্রতিকালে আমাদের সবার কানে একটা খবর এসছে, সেটা হচ্ছে সৌদি আরব থেকে বাংলাদেশিদের ডিপোর্ট করছে, ধরা হচ্ছে। এই বিষয়টা বাংলাদেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। একটা জিনিস বুঝতে হবে যে র্যাডিক্যাল এই জাতীয় কাজ করার ফলে বাংলাদেশের অর্থনীতির উপর যে চাপটা আসছে, অর্থাৎ আন্তর্জাতিক চাপ শুধু খ্রিস্টান ওয়ার্ল্ড বা হিন্দু ওয়ার্ল্ড থেকে নয়, যারা তাকে মানে তাদের থেকেও এই চাপটা আসছে। ফলে এই প্রেসারটা কন্টিনিউয়াসলি, যেটা এই প্রেসারটা আসছে সেটা তৌহিদ হোসেনের ওপর আসছে, এবং তৌহিদ হোসেন সেই কারণেই তার টিউনটাকে অনেকটা নামিয়ে এনেছে। কিন্তু এখানে ডক্টর ইউনূসের যে উচ্চাসা, আমি প্রথম কথা বলছি, ইউনূস কোনোভাবে নিজেকে বাংলাদেশের অ্যাবসলিউট বলে সে নিজেকে প্রমাণ করতে চাইছে। তার এই উচ্চাসা, তার উচ্চাকাঙ্ক্ষা, এবং তার সঙ্গে তার যে আশপাশের যারা আছে তাদের যে অপরিপক্কতা, আন্তর্জাতিক রাজনীতির যে অপরিপক্কতা, সেইটার কারণে এখন কিন্তু বাস্তবিক অর্থে ডক্টর ইউনূস সম্পূর্ণ নিজের দেশে এবং আন্তর্জাতিক স্তরে সম্পূর্ণ একলা। না টাকা আনতে পারছে, না ভিসা পাচ্ছে, না বিজনেস বাড়াতে পারছে, এবং না বন্ধু তৈরি করতে পারছে। এই চারটা কারণে আপনি নিশ্চিন্ত থাকে, আমি রতনবাবুর সঙ্গে একমত যে খুব অল্প সময়ের মধ্যে হাসিনার কামব্যাক হচ্ছে, এবং তার পরিস্থিতিটা স্বয়ং ইসেই তৈরি করছে, ইউনূসই তৈরি করছে। আমার এখানে একটা এইটা আমি আপনাদের বলি। তো উনি যে একটা পয়েন্ট বললেন না, সৌদি আরব থেকে ডিপোর্ট করছে বাংলাদেশিদের, খুব স্বাভাবিকভাবে দেখবেন ইউএসের যে পেট্রোডলারের কন্ট্রোলটা বা গ্লোবাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে কন্ট্রোলটা, তার প্রধানতম অ্যালাই হচ্ছে সৌদি আরব। মানে ইউএস যদি বাংলাদেশকে প্রেশারটা ক্রিয়েট করতে চায়, থ্রু সৌদি আরব করবে। ইসলামিক নেশন মানে এক ভাবার কোনো কারণ নেই। তার আরও একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, উনি 2003 সম্ভবত এর কথা বললেন, বেগম খালেদা জিয়ার কথা। বেগম খালেদা জিয়া শিফনের শাড়ি পরে উইস্কি খেত, আমি আপনাকে বলছি, দিয়ে র্যাডিক্যাল ইসলামকে প্রভোগ করতো ওখানে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য থিওলজি সেটা তো প্রহিবিটেড। এরকম কোনো ছবি কি আপনি দেখেছেন না আছে? না, এইগুলো তো ওপেন আছে। মানে আমি যেটা বলছি আপনাকে, আমার ডিপ্লোম্যাটের সাথে কথা বলেই আমার এই ইনপুটগুলো জেনারেট করা। উনি জাস্ট উইস্কি খেতেন বসে যে কোনো ডিপ্লোম্যাটিক মিটিং, অ্যান্ড তার সাথেই র্যাডিক্যাল বা ফ্যানাটিক ইসলামের যে পার্টটা, সেটাকে উনি কিভাবে আগুন লাগাতেন। ওই জন্য এই ইনস্ট্রুমেন্টটা ওদের কাছে ইউজ করা খুব সহজ। আমার ওনাকে যে কোশ্চেনটা ছিল, উনি ইস্টার্ন কমান্ডের কথা বললেন, ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ডের কথা। তো ওনার জায়গাটা আমি বুঝতে পারলাম না, উনি দূরে আছেন না। উনি বললেন ভারত সক্ষম না, এটা যদি উনি একটু ক্লিয়ার করে দেন। যদি কনফ্রন্টেশনাল ওয়ার হয়, কনভেনশনাল ওয়ার হয়, আমি ভারতবর্ষ সক্ষম, মানে সক্ষমতাটা হচ্ছে কয়েকশো গুণ বেশি। আমি আপনাকে বলছি, এটা খুব বেশি হলে 2 ঘন্টার লড়াই হবে, একদম পরিষ্কার জেনে রাখুন, এটা 2 ঘন্টার লড়াই। কিন্তু তার ফলে যে ইকোনমিক স্যাংশনস গুলো আসবে বা কিছু কূটনৈতিক চাপ আসবে বা যে অস্থিরতা তৈরি করবে, আপনার মনে হয় না দিল্লি সেই জন্যই জিনিসটা চাইছে না যে কনভেনশনাল ওয়ারে আমরা যাই আগেভাগেই? না, প্রথম কথা হচ্ছে নিগোসিয়েশনের প্রশ্নটা এই মুহূর্তে দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই মুহূর্তে চায়না কেন্দ্র করে ইউএসএ চাপে আছে। প্রথম আপনাকে এটা বুঝতে হবে, চায়না এই মুহূর্তে, চায়না যতক্ষণ চাপে থাকবে ততক্ষণই হচ্ছে ভারতবর্ষের কাছে সুযোগ আছে, এই কথাটাকে বুঝতে হবে। যদি আমি এটা মনে করি না যে কনভেনশনাল ওয়ার কোনো রাষ্ট্রের পক্ষেই ভালো। এক্স্যাক্টলি, কারণ আমি যেটুকু ভারতবর্ষ চাইছে প্রথম অ্যাটাকটা বাংলাদেশ থেকে হোক। হ্যাঁ, সেটা করলে তো রেসপন্ড করতেই হবে ভারতকে, সেটা তো ভারতের কম্পালশন। আমি সেটা বলছি। সেটাই তো, ধরুন বাংলাদেশের একটা প্রধান ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে গার্মেন্ট সেক্টর। সেই গার্মেন্ট সেক্টরের যে ডিস্ট্রিবিউশনটা হয় 36টা দেশে ইন্টারন্যাশনালি, থ্রু ভারতবর্ষ বাংলাদেশ ওটা এক্সপোর্ট করে। এই ব্যাপারে আমার প্রশ্নটা শুনে, সময় কম তো, প্রশ্নটা শুনলে সুবিধা হবে। সেটা হচ্ছে যে এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ, এবং এই যে সুতো, ভারতের সুতোর গুণমান এবং দামে
সেটা হচ্ছে বাংলাদেশের একটা অর্গানাইজেশন অ্যাপারেল একটা অর্গানাইজেশন বলছে এটা ক্ষতি হবে, আরেকটা বলছে আমাদের দেশীয় সুতোর উৎপন্ন করার এটা তৈরি হবে। বাংলাদেশ কোথাও একটা রিস্ক নিতে চাইছে। আসলে বিষয়টা কি হয়েছে? ব্যাপার হচ্ছে গার্মেন্টস বিজিএমএ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন বিজিএমএ ৮,৪৩২টা ফ্যাক্টরি, তার মধ্যে ৮০০ ফ্যাক্টরি চলছে, বাকি সব ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে G8 এবং G20 কান্ট্রি মেন বায়ার তো ওয়ালমার্ট, ক্যামার্ট, গুচি, লিভাইস অনেক বড় বড় আছে। টোটাল ৩৫৩টা ব্র্যান্ডের কাজ বাংলাদেশে হয়। তার যে বাইং হাউস আছে সব বাইং হাউসরা তারা এইসব সন্ত্রাস দেখে তারা পালিয়ে গেছে, বাইং হাউস তালা মেরে দিয়ে চলে গেছে। ইন্ডাস্ট্রি চলবে কোথা থেকে? বাইং হাউস নেই, ইন্ডাস্ট্রি চলবে কোথা থেকে? এটা ব্যাপার, কারখানা সব বন্ধ। এবার কথা হচ্ছে এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ, তার জন্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিরাট ক্ষতি হবে। ওরা এই জায়গায় ঘুরে বা যদি এইটা বন্ধ থাকে ওদের ট্রান্সপোর্ট কস্ট বিরাট বেড়ে যাবে, গার্মেন্টস করতে পারবে না। আর একটা ব্যাপার হচ্ছে সুতো শুধু না, গার্মেন্টসের বোর্ড মেটেরিয়াল সব কলকাতা থেকে যায়, আর কাপড় সিনথেটিক্স কাপড়টা সুরাট থেকে যায়, আর লিলেনটা ইন্ডিয়া থেকে যায়, বাকি কাপড় সব চায়না থেকে আসে। এই দুটো কান্ট্রি ইন্ডিয়া এবং চায়না বাংলাদেশের গার্মেন্টস অ্যাপারেল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস মানে কিছুই বানায় না, সুতো তো তৈরি হয় বাংলাদেশে। সুতো তৈরি হয়, ওদের যে কোয়ালিটি ক্লথ তৈরি কাপড় তৈরি হয় সে কাপড় ওখানে গার্মেন্টসে চলবে না। গার্মেন্টসে চায়নার কাপড় আর ইন্ডিয়ার কাপড়, সুরাট আর লিলেন কাপড় ইন্ডিয়া থেকে যায়, হ্যাঁ, আর চায়না থেকেও লিলেন ঢোকে একটু দাম কম বলে। আর বোর্ড মেটেরিয়ালস ছুঁচ থেকে শুরু করে আরম্ভ করে তার বোর্ড মেটেরিয়াল মানে শার্টের সব কলকাতার নন্দরাম মার্কেট থেকে যায়। আমি এখানেই বলতে মানে ট্র্যাডিশনাল ওয়ারের জায়গায় দেখুন পরপর অ্যাটাক, পরপর এইটা হজম করা একটু মুশকিল, যে কারণে তারা মুর্শিদাবাদ নিয়ে, আমি আজকে আর যেহেতু সময় নেই সেই কারণে গার্মেন্টস আর পারবে না ওরা, হাসিনা না এলে গার্মেন্টস পার্ক আর হবে না, বন্ধই হয়ে গেল। পশ্চিমবঙ্গের ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল, আগামী দিন ম্যানুফ্যাকচারিং হাব মানে গার্মেন্টস অ্যাপারেল ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলার সম্ভাবনা অনেক বেড়ে গেল। একদম এটা এখানে হাসিনা নিয়ে আমার একটু কথা আছে। আমি শেখ হাসিনায় কেন কম কনসেন্ট্রেট করতে চাইছিলাম পুরো ডিসকাশনটায়, আমাদের সলিউশন শুধু শেখ হাসিনা নয়। না আমি সেটা বলছি, কারণ শেখ হাসিনা আওয়ামী লীগে তো নতুন, আমি তো সাকিবুল হাসানের বক্তব্য, একজন ক্রিকেটার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইসিসি র্যাঙ্কিংয়ে নাম্বার 1, সে যেটা বলেছে অনেকটা এটা হচ্ছে রিপেন্টেন্স অনেকের মধ্যে, এটা একটা অনেকের প্রশ্ন যে এই যে একজন সম্মাননাময় এত বড় মাপের ক্রিকেটার যে আওয়ামী লীগে হলো নির্বাচনে, তারপরে এই অবস্থা। কিন্তু আশ্চর্যজনক কোনো রিপেন্টেন্স নেই, বলছে আমি দারুণ সিদ্ধান্ত দাঁড়ানো, আবার দাঁড়ালে আবার জিতবো, এই যে কথা উইথ কনফিডেন্স, এটা তো একটা আওয়ামী লীগের মধ্যে এই কনফিডেন্সটা দেখা যায়। ডিপ্লোমেসির গ্রামারে ব্যালেন্স বলে একটা কথা আছে, হ্যাঁ, ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। এবারে আপনি যদি পুরো ফরেন পলিসি আপনার হাসিনা সেন্ট্রিক করেন, সেক্ষেত্রে হাসিনা যদি ওখানে বসেও যায়, ভারতবর্ষকে কাইন্ড অফ ব্ল্যাকমেল করবে যে আমি আছি বলে তুমি ঠিক আছো এই সাউথ এশিয়াতে, আমি যদি সরে যাই তাহলে তোমার জন্য খালেদা জিয়া। ভারতবর্ষে আজকে সময় নেই, ঠিক আছে। দীপ্তিমান বাবু এগ্রি, মানে এইটাতে মানে এটা আসলে ঐতিহাসিকভাবে এটা এমনভাবে ডেভেলপ করেছে সংবিধান বা ৭১-এর মুক্তিযুদ্ধ, যে কোনো ক্ষেত্রেই আদিত্য মুক্তিযুদ্ধ দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু বাবার কর্মসূত্রে আমি যখন লালগোলায় ছিলাম, অতি ছোট আর কি, রাজশাহী, এবং এয়ার রেইড বা হচ্ছে ওই যে যখন অল ইন্ডিয়া বেতারে যখন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের যখন আসে মানুষের তীব্র, তখন অত রেডিও সেটও নেই, এই যে বিভিন্নভাবে মানে একদমই বিজন বোস এই ইতিহাস ওইটুকুই দেখা, তাতে দেখেছি যে ৭১-এর মুক্তিযুদ্ধের আবেগ এইটাকে উৎপাটিত করা বা এটাই তো আওয়ামী লীগের অত্যাচারের ইন্টেন্সিটির জন্য আবেগটা তৈরি হয়েছে। ওই অত্যাচার চোখে দেখা যায় না, ওয়ার্ল্ড মিডিয়া সাইলেন্ট ছিল তখন। ওকে 56% ভোট আওয়ামী লীগের এখনো বাংলাদেশে আছে, এবং যত দিন যাবে তত দেখা যাক। আমরা ভবিষ্যতে প্রায় প্রত্যেক দিনই অনেকেই এটা নিয়ে বলেন যে বাংলাদেশের অনেক মানুষ বলেন, সমর্থনও করেন, সমর্থকের সংখ্যা বেশি, জানিয়ে দিচ্ছি তারা বলেন যে আপনারা বলছেন ধন্যবাদ, বহু মানুষ অ্যাক্রস লাইনে, মুসলমান হিন্দু অ্যাক্রস লাইনে, আবার অনেকে বলেন যে আপনারা তো পুরো বাংলাদেশের এটাই হলেন মেন স্ট্রিম মিডিয়াতে, আমরা মনে করি যে এই সমস্যা যত দ্রুত এটার নিষ্পত্তি না হবে তত কিন্তু অত্যন্ত একটা এমনই দুর্বিষহ পরিস্থিতি, তার প্রথম আঘাত বাংলাদেশে থাকবে, অন্যান্য আঘাতটা এসে হয়তো অন্য জায়গায় গিয়ে পড়তে শুরু করবে।
তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানেই শেষ করছি জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।